রতন এবং পূজা 4 বছর পর্যন্ত রিলেশনশিপে থাকার পর আজ তারা বিয়ে করে নিয়েছে। রতন বিয়ে করে পূজাকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। অপরদিকে তার মা নতুন বৌমাকে বরণ করার জন্য কয়েকজন প্রতিবেশী মহিলাকে সঙ্গে নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। আরে কমলা, এত দেরি হয়ে গেল, এখনো পর্যন্ত তোমার ছেলে বৌমা ফিরলো না কেন? হয়তো রাস্তা জ্যাম আছে, তাই দেরি হচ্ছে। এখন না হয় তুমি বাড়ি চলে যাও, কিছু কাজ থাকলে মিটিয়ে তারপরে আসবে। না না, নতুন বৌমাকে না দেখে আমি যাব না। যত সময় লাগবে লাগুক, আমি বৌমাকে দেখার পরেই বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে অপেক্ষা করো, কিছু সময়ের মধ্যেই নিশ্চয়ই চলে আসবে। সকল মহিলারা দাঁড়িয়ে গল্প করতে থাকে এবং কিছু সময়ের মধ্যে ফুল দিয়ে সাজানো একটি গাড়ি সেখানে এসে দাঁড়ায় এবং গাড়ির ভেতর থেকে রতন ও পূজা বেরিয়ে আসে। বৌমা, সবার আগে তুমি বাড়ির ভেতরে প্রবেশ করো, তারপর আমরা যাব। শাশুড়ির কথা মতো পূজা বাড়ির ভেতরে চলে যায়। কমলা তার বউয়ের জন্য দরজায় একটি কলস রেখে দিয়েছিল, কিন্তু পূজা তাতে পা না দিয়েই বাড়ির ভেতরে প্রবেশ করে। এটা দেখার পর কয়েকজন প্রতিবেশী মহিলা পূজার ব্যাপারে নানা রকম কথা বলতে শুরু করে দেয়। আরে কমলা, তোমার বৌমা তো সর্বনাশ করে দিল। চালের কলস না ফেলেই বাড়ির ভেতরে প্রবেশ করেছে, তার জন্য এবারে তোমাদের বাড়িতে কোনো না কোনো বিপদ আসবেই। আরে কবিতা, তুমি একদম ঠিক বলেছো। কমলার বৌমা বাড়িটাকে অপবিত্র করে দিল। তোমরা চুপ করো। পূজা আজকালকার মডার্ন মেয়ে, অনেক পড়াশোনা করেছে, তাই এসব নিয়ম কানুনের ব্যাপারে সে জানে না। তুমি যাই বলো কমলা, তোমার বৌমা কিন্তু এটা ঠিক করেনি। এটার জন্য তোমাদেরকে বিপদে পড়তে হবে। আমার বৌমা এখন ছোট, ধীরে ধীরে সবকিছু শিখে যাবে। তোমরা শুধু শুধু আমাকে তার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলার চেষ্টা করো না। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু বলবো না। তাছাড়া আমরা তোমার ভালোর জন্যই বলছিলাম, এসব বলে আমাদের নিজস্ব কোনো লাভ নেই। প্রতিবেশী মহিলারা কিছু সময় পর্যন্ত পূজাকে দেখার পর নিজের নিজের বাড়ি ফিরে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। পূজা নিজের শ্বশুর বাড়িতে সুখে দিন কাটাতে থাকে। এইরকমই একদিন পূজা যখন মোবাইলে ভিডিও দেখছিল, এমন সময় রতন তার কাছে যায়। এভাবে একা বসে মোবাইলে কি দেখছো পূজা? একটা আর্মির সিরিয়াল দেখছি। তুমি জানো রতন, আমার ছোটবেলার স্বপ্ন ছিল আমি আর্মিতে যোগ দেব আর দেশের সেবা করব, কিন্তু সেটা আর করতে পারলাম না। তাই নাকি? তুমি দেশের জন্য এত ভাবো, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা রতন, তুমি আমার জন্য আর্মি অফিসার হতে পারবে না? কেন পারবো না? তোমার যখন এত ইচ্ছা, তাহলে আমি কাল থেকেই আর্মিতে যোগ দেওয়ার জন্য ট্রেনিং শুরু করে দেব। আমার যা ফিটনেস আছে, আশা করি খুব বেশি সময় লাগবে না। পরের দিন থেকে রতন আর্মিতে যোগ দেওয়ার জন্য পড়াশোনা করতে শুরু করে দেয় এবং একই সাথে ট্রেনিংও করতে থাকে। এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায় এবং আর্মির পরীক্ষা হয়ে যায়। পরীক্ষা কেমন হয়েছে রতন? পরীক্ষা ভালো হয়েছে, এবার দেখা যাক কি হয়। তুমি যেভাবে পরিশ্রম করেছো, আমার বিশ্বাস তোমার সিলেকশন ঠিক হয়ে যাবে। আমারও তাই মনে হচ্ছে পূজা। এইভাবে দেখতে দেখতে আরো 1 সপ্তাহ কেটে যায় এবং রতন আর্মিতে চান্স পেয়ে যায়। পূজা, তোমার স্বপ্ন পূরণ হলো। আমি আর্মিতে চান্স পেয়ে গেছি। কালকেই আমাকে জয়েন করার জন্য চলে যেতে হবে। বাবা, মা, তোমরা সবাই নিজের খেয়াল রাখবে। আমাদেরকে নিয়ে তোকে বেশি চিন্তা করতে হবে না রতন, তুই যেখানে ভালোভাবে নিজের খেয়াল রাখিস। এভাবেই খুব আনন্দের সঙ্গে সেই দিনটা কেটে যায় এবং পরের দিন রতন তার জামা কাপড় গুছিয়ে নিয়ে আর্মি জয়েন করার জন্য হেডকোয়ার্টারে চলে যায়। তার চলে যাওয়ার পর তার বাবা বলে, আমরা নিশ্চয় অনেক পুণ্য করেছিলাম, যার জন্য তোমার মতো বৌমা পেয়েছি। তোমার জন্য আমার ছেলেটা আজ আর্মি অফিসার হতে পেরেছে। বাবা, আমি অনেক লাকি যে আপনাদের মতো বাবা মা পেয়েছি। শ্বশুর বাড়িতে এসেও আমার মনে হচ্ছে আমি যেন নিজের বাড়িতেই আছি। আমার কিন্তু বারবার রতনের কথা খুব মনে পড়ছে। ছোটবেলা থেকে কখনো তাকে নিজের থেকে আলাদা করিনি। আরে কমলা, তুমি শুধু শুধু দুঃখ করছো কেন? আমাদের ছেলে কত ভালো কাজ করছে, সেটাও তো দেখো। তুমি ঠিকই বলেছ অজয়, আমাদের ছেলের জন্য আজ আমাদের সম্মান আরো বেড়ে গেছে। এভাবেই সকলে গল্প করতে থাকে
এরপর সেদিন সন্ধ্যাবেলায় পূজা যখন নিজের রুমে বসেছিল এমন সময় তার শাশুড়ি এক মেয়ের সঙ্গে সেখানে আসে। এই দেখো বৌমা, তোমার সঙ্গে দেখা করতে কে এসেছে। আরে জুলি, তুই এখানে? অনেকদিন পর তোর সঙ্গে দেখা হয়েছে, বস না। বৌমা, তোমরা গল্প করো, আমি চা নিয়ে আসছি। কমলা এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর জুলি বলে, এটা তুই কি করলি পূজা? একটা আর্মির ছেলের সঙ্গে বিয়ে করে নিলি কেন? তাতে খারাপ কি আছে? খারাপ কিছু নেই, তবে তুই এখানে থাকবি আর তোর বড় আলাদা আলাদা জায়গায় থাকবে, এটা আমার ঠিক মনে হচ্ছে না। আর্মি অফিসারের ডিউটি আমার প্রথম থেকে অনেক পছন্দ। আমি নিজের থেকে রতনকে আর্মিতে জয়েন করিয়েছি। তুই এসব কথা বলে আমার মন খারাপ করিস না। আচ্ছা ঠিক আছে বাবা, এবারে রাগ করিস না, আমি তাহলে যাই। এই মাত্র এসেছিস, এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস কেন? কলকাতায় আমার একটা কাজ ছিল, তাই এখানে এসে ভাবলাম তোর সঙ্গেও দেখা করে নি। একটু পরেই আমার ট্রেন আছে, আমাকে এখনই বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, যা, এভাবে মাঝে মাঝে আসা যাওয়া করিস। এরপর জুলি সেখান থেকে চলে যায়। সেদিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর বাড়ির সকলে যখন একসঙ্গে বসে টিভি দেখছিল এমন সময় পূজার শ্বশুর মশাই বলে, পূজা, আমি চাইছি তুমি নিজের পড়াশোনা শুরু করে দাও। কি হয়েছে বাবা? আপনি হঠাৎ করে আমাকে পড়াশোনা করার জন্য বলছেন কেন? এমনিতেই আমাদের রতন কাজের জন্য বাইরে থাকে, তাই তুমি পড়াশোনা শুরু করে দিলে তোমারও সময় কাটতে থাকবে। আমিও কয়েকদিন থেকে পূজাকে এই কথাটা বলার জন্যই ভাবছিলাম। বিয়ে করার মানে এটা নয় যে পড়াশোনা ছেড়ে দিতে হবে। তোমার শাশুড়ি মা একদম ঠিক বলছে পূজা, তুমি আবার নিজের পড়াশোনা শুরু করে দাও। কিন্তু আমি পড়াশোনা করে কি করব বাবা? আমি পড়াশোনা করতে চাই না। আমরা তোমার কোনো কথা শুনবো না বৌমা, তুমি আবার নিজের পড়াশোনা শুরু করে দাও। ভেবে নাও তুমি আমাদের জন্যই পড়াশোনা করছো। শ্বশুর এবং শাশুড়ির অনেক বোঝানোর পর পূজা আবার তার পড়াশোনা শুরু করার জন্য রাজি হয়ে যায়। এরপর পূজা নিজের রুমে যায়। পূজার চলে যাওয়ার পর কমলা কান্নাকাটি করতে শুরু করে দেয়। আমি আর নিজেকে সামলাতে পারছি না অজয়। এভাবে কান্নাকাটি করো না কমলা, তোমার কান্নার শব্দ বৌমা শুনতে পেয়ে গেলে সবকিছু জানতে পেরে যাবে। তুমি নিজেকে সামলাও। এভাবে আর কত সময় পর্যন্ত কথাটা লুকিয়ে রাখবো? পূজা এখন ছোট, সে নিজেকে সামলে উঠতে পারবে না, তাকে এই ব্যাপারে কিছু জানতে দিলে চলবে না কমলা। তুমি ঠিক বলেছ অজয়, আমি তো পূজার চেহারার দিকে তাকিয়ে কথাই বলতে পারছি না। এইভাবেই অজয় এবং কমলা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। পরের দিন অজয় বাবু কলেজে গিয়ে পূজার অ্যাডমিশন করিয়ে দেয় এবং পূজা আবার কলেজে যাওয়া শুরু করে দেয়। অপরদিকে পূজা শ্বশুর বাড়ি থেকে বাইরে গেলে আশেপাশের মহিলারা তাকে নানা রকমের কথা বলতে থাকে। আরে কমলা, শুনলাম তুমি নিজের বৌমাকে কলেজে পাঠানো শুরু করে দিয়েছো। তুমি একদম ঠিকই বলছো কবিতা, আমিও এটাই শুনেছি। তাই তো কমলা নিজের থেকেই বাজার করতে এসেছে, রান্নাও কমলাকেই করতে হবে। আমি তো প্রার্থনা করব এরকম জীবন যেন কারোর না হয়। ছেলেও বাড়িতে থাকে না আর বৌমা কলেজে গিয়ে অপরিচিত ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করে। প্রতিবেশী কবিতা এবং আরতি এসব কথা বলে নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে। কমলা মন থেকে অনেক দুঃখী ছিল, তাই সে কোনো উত্তর দেয় না। আরতি, আমরা কিন্তু কোনো ভুল কথা বলিনি, যেটা সত্যি ছিল সেটাই বলেছি। তুমি একদম ঠিক বলেছ, আমাদের কথার তার কাছে কোনো উত্তর ছিল না, তাই তো চুপচাপ চলে গেল। না হলে নিশ্চয়ই কিছু না কিছু বলতো। কিছু বলেনি তাতে আমাদের কি? তারা যা করবে করুক, আমাদের দেখার দরকার নেই। অপরদিকে সেদিন দুপুর বেলায় কমলা যখন তার স্বামী এবং বৌমায়ের সঙ্গে বসে লাঞ্চ করছিল এমন সময় দরজার বেল বেজে ওঠে। মা, আপনি বসুন, আমি গিয়ে দেখে আসছি। এরপর পূজা গিয়ে দরজা খোলে এবং দেখে রতনের এক বন্ধু বিক্রম দুঃখী হয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। আরে বিক্রম, কেমন আছো? বাড়ির ভেতরে এসো। অনেক বড় ক্ষতি হয়ে গেছে বৌদি, সবকিছু শেষ হয়ে গেল। আরে কি হয়েছে? তুমি এরকম ভাবে কথা বলছো কেন? আমাকে তাড়াতাড়ি বলো, আমার অনেক ভয় করছে। আমরা রতনকে হারিয়ে ফেলেছি, সে আর আমাদের মাঝে নেই বৌদি। না না, এটা কোনোভাবে হতে পারে না।
তুমি মিথ্যা কথা বলছো। পূজা বিক্রমের কথা শুনে অবাক হয়ে যায়। এরই মধ্যে তার শ্বশুর শাশুড়ি সেখানে চলে আসে। আজ আমাদের বৌমা সেই কথাটা জানতে পেরে গেল কমলা। জানি না এবার কি হবে। আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। হঠাৎ করে অজয় বাবুর শরীর খারাপ হয়ে যাওয়ায় সে সোফার উপরে বসে পড়ে। সবাই অজয় বাবুর কাছে গিয়ে তাকে দেখছিল, এমন সময় রতন বাড়ির ভেতরে আসে। সারপ্রাইজ! সকলকে কেমন ভয় পাইয়ে দিলাম বলো। বাবা রতন, তুই বেঁচে আছিস? তাহলে দুদিন আগে তোর বন্ধু যে ফোন করে বলল তুই আর আমাদের মাঝে নেই। বাবা, আমি নিজেই বিক্রমকে নাটকটা করতে বলেছিলাম। আমি দেখতে চাইছিলাম এরকম কোনো খবর পেলে তোমাদের কি হয়। রতন, তোর একটু মজার জন্য আজ তোর বাবার কোনো একটা বিপদ হয়ে যেতে পারতো। আর কোনোদিন এরকম মজা করবি না। আমাকে ক্ষমা করে দাও মা, বুঝতে পারিনি যে তোমরা এত সিরিয়াস হয়ে যাবে। রতন তার মাকে এসব কথা বলছিল, এমন সময় পূজা তার কাছে যায় এবং তাকে জোরে একটি চড় মেরে দেয়। তুমি আমার সাথে আর কথা বলবে না রতন। তুমি আমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছো। আই লাভ ইউ পূজা, এবারের মতো ক্ষমা করে দাও। প্রমিস করছি এটাই শেষ। বিক্রম, তুমিও আজকের পর থেকে আমার সঙ্গে কথা বলবে না। রতনের সঙ্গে মিলে এত বড় মিথ্যা বলতে তোমার লজ্জা করলো না? আমাকেও ক্ষমা করে দাও বৌদি। আঙ্কেল আন্টি এবং বৌদির সঙ্গে এইটুকু আনন্দ তো করতেই পারি। রতন, বিক্রম, তোমরা আমার সঙ্গে চলো, তোমাদেরকে কিছু খেতে দিই। এরপর রতন এবং বিক্রম কমলার সঙ্গে ডাইনিং রুমে চলে যায়। তাদের চলে যাওয়ার পর অজয় বাবু তার বৌমাকে বলে, বৌমা, তুমি আমাদের বাড়ির জন্য অনেক লাকি। তুমি আসার পর থেকে আমাদের বাড়িতে কত আনন্দ হচ্ছে। আগে বাড়িতে সবাই চুপচাপ থাকতো। আমিও প্রার্থনা করব যেন আমাদের বাড়িতে কারোর নজর না লাগুক। কিছু সময় পর বিক্রম নিজের বাড়ি চলে যায়। পরের দিন সকালে সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করে হল রুমে বসেছিল। এমন সময় রতন তার ব্যাগ প্যাকিং করে হল রুমে আসে। কি হলো রতন, তুমি তৈরি হয়ে কোথায় যাচ্ছ? পূজা, আমাকে একটা যুদ্ধে যেতে হবে, তাই তো কাল এখানে এসে তোমাদের সঙ্গে দেখা করে নিলাম। কয়েকদিন পর্যন্ত আমি ছুটি নিতে পারবো না। রতন সকলকে এসব কথা বলছিল, এমন সময় বিক্রম তাদের বাড়িতে আসে। ভাই চল এবার যাওয়া যাক, আমিও রেডি হয়ে চলে এসেছি। রতন যুদ্ধে যাবে এটা জেনে তার মা এবং পূজার চোখ জলে ভরে আসে। তারা দুঃখী হয়ে বসেছিল, এমন সময় রতন বলে, তোমরা এভাবে দুঃখী হলে আমি যেতে পারবো না। আমি চাই তোমরা যেন হাসি মুখে আমাকে যেতে দাও। রতন এই বলে পূজার কাছে যায় এবং তাকে একটি স্টার দেয়। ট্রেনিং চলাকালীন ভালো পারফরমেন্সের জন্য আমি মেন অফিসারের কাছ থেকে স্টার পেয়েছি। তুমি এটা নিজের কাছে রেখে দাও। আমি যুদ্ধ থেকে ফিরে এলে আমার ইউনিফর্মে লাগিয়ে দেবে। বাবা রতন, যুদ্ধে না গিয়ে আশেপাশে কোথাও ডিউটি করলে হতো না? মা, আমাদেরকে রতনের সাহস হতে হবে। আমরা তাকে দুর্বল করে দিলে সে শত্রুদের সঙ্গে লড়াই করতে পারবে না। তুমি ঠিকই বলেছ বৌমা। আচ্ছা ঠিক আছে রতন, আমরা হাসি মুখে তোকে বিদায় করছি। সেখানে গিয়ে ভালোভাবে নিজের খেয়াল রাখিস। এরপর রতন তার বন্ধু বিক্রমের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। রতনের চলে যাওয়ার পর থেকে পূজা মন দিয়ে তার পড়াশোনা চালিয়ে যেতে থাকে। অপরদিকে রতন ভালোভাবে তার আর্মি অফিসারের ডিউটি করতে থাকে। বৌমা, আমি বাজার করতে যাচ্ছি, তুমি বাড়ির ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে মা, বাড়ি নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি এখানেই বসে সবকিছু দেখব। এরপর কমলা বাজার করার জন্য বেরিয়ে পড়ে। কমলা বাজারের দিকে যাচ্ছিল, এমন সময় তার দুই প্রতিবেশী তাকে দেখে নানা রকমের কথা বলতে শুরু করে দেয়। আরে আরতি, তুমি শুনেছ? ছেলে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তাকে আবার ডিউটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আরে হ্যাঁ, আমিও শুনেছি। আজকাল মানুষেরা তার ছেলেদেরকে ভালোই বাসে না, বারবার ছেলেকে যুদ্ধে পাঠিয়ে দিচ্ছে। ভাবছে এটা করলে সকলে তাদেরকে দেশপ্রেমিক মনে করবে। তুমি একদম ঠিক কথাই বলেছ। তাছাড়া ছেলেটা এখানে থেকেও কি করবে? তার বউ কলেজে গিয়ে অন্য ছেলেদের সঙ্গে প্রেম করে বেড়ায়। বেচারা ছেলেটার সব দিক থেকেই লস হয়ে গেল। তাই তো বয়স্ক মানুষেরা বৌমাদেরকে বেশি পড়াতে বারণ করে রেখেছে, কিন্তু এসব কথা সবাই বুঝে উঠতে পারে না। কবিতা এবং আরতি তাদের ঘরের বাইরে দাঁড়িয়ে সমস্ত কথা বলছিল।
এমন সময় আরতির বাড়ির ভেতর থেকে কিছু শব্দ শোনা যায়। তুই কোনো কাজ ভালোভাবে করতে পারিস না, শুধু বসে বসে খেতে পারিস। এখন থাকতে নিজেকে ঠিক করে নে, না হলে মেরে মেরে একদিন তোকে শেষ করে দেব। আরতির ছেলে চন্দন নিজের বউকে মারছিল, অপরদিকে বাড়ির বাইরে থেকে সব জানতে পেরে আরতি অনেক খুশি হয়ে যায়। দেখলে তো কবিতা, আমার বৌমা আমার ছেলেকে অনেক ভয় করে। ছেলে যেটা বলবে বৌমা সঙ্গে সঙ্গে সেটা করে দেয়। কমলার মতো আমাকে বাড়ির কাজ করতে হয় না। তুমি একদম ঠিকই বলেছ, কমলা নিজের বৌমাকে মাথায় তুলে রেখেছে। কমলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি এবং কবিতার কথা সহ্য করতে না পেরে বলে, তোমরা সব অমানুষ, তাই তোমরা কোনোদিন আমার ভালো বৌমায়ের গুরুত্ব বুঝতে পারবে না। আমাদেরকে অমানুষ বলো আর যাই বলো, অন্তত আমরা নিজের ছেলেকে যুদ্ধে পাঠাইনি। তুমি তো নিজের ছেলেকে মরার জন্য পাঠিয়ে দিয়েছো। এটা একদম ঠিক কথা। ছেলেটা সুস্থভাবে গেছে, কিন্তু জানি না কিরকম অবস্থায় বাড়ি ফিরবে। প্রতিবেশীদের কথা শুনে কমলা অনেক কষ্ট পায় এবং সে চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে আসে। অজয়, আমরা নিজের ছেলেকে যুদ্ধে পাঠিয়ে কোনো ভুল করিনি তো? কি হলো কমলা, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? তুমি একজন আর্মি অফিসারের মা, তোমার মুখে এসব কথা মানায় না। বাবা, মা, কি হয়েছে? আপনারা কি বিষয়ে কথা বলছেন? আরে না না বৌমা, তেমন কিছু নয়। তুমি কিছু বলবে? আমি তো কলেজে যাওয়ার জন্য বলতে এসেছিলাম, কিন্তু মাকে দেখে একটু অসুস্থ মনে হচ্ছে। আজ তাহলে কলেজ না গিয়ে বাড়িতেই থাকি। না না বৌমা, আমার শরীর একদম ঠিক আছে, আমার কিছু হয়নি। হ্যাঁ বৌমা, তোমার শাশুড়ি একদম ঠিক আছে। তাছাড়া আমি তো বাড়িতে আছি, কোনো অসুবিধা হলে সামলে নেব। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে আসছি। পূজা এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর অজয় বলে, আরে কমলা, তুমি একজন আর্মি অফিসারের মা, নিজের মনকে শক্ত করে রাখো। শুধু এটা ভাবো যে আমাদের ছেলে সেখানে সব শত্রুদের মারছে। কি আর করবো, মায়ের মন এত সহজে শান্ত হয় না। মাঝে মাঝে ছেলের কথা খুব মনে পড়ে, জানি না সে কবে বাড়ি ফিরবে। কমলা এবং অজয় তাদের ছেলের কথা মনে করতে থাকে। অপরদিকে রতন শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে থাকে। পূজা হেঁটে হেঁটে কলেজের দিকে যাচ্ছিল, এমন সময় পাশ দিয়ে একটি গাড়ি যায় এবং তার গায়ে জল ছিটিয়ে দেয়। জল থেকে বাঁচার জন্য পূজা নিজেকে সামলাতে সামলাতে তার গলা থেকে মঙ্গলসূত্র খুলে ড্রেনের ভেতরে পড়ে যায়। এ কি হলো? আমার মঙ্গলসূত্র হঠাৎ করে ছিঁড়ে পড়ে গেল কিভাবে? রতনের কোন রকম বিপদ হয়নি তো? আমার প্রচন্ড ভয় করছে। পূজা এসব কথা ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায়। এরই মধ্যে তার বান্ধবী জুলিও সেখানে চলে আসে এবং পূজাকে তার গাড়িতে তুলে বাড়ি পৌঁছে দেয়। পূজা, তোমার কি হয়েছে? ওঠো পূজা। অজয়, দেখো না বৌমায়ের কি হয়ে গেল। একটু আগেই তো সুস্থ শরীরে কলেজের জন্য বেরিয়েছিল, হঠাৎ করে তার কি হতে পারে? তুমি দাঁড়াও, আমি ডাক্তারকে ফোন করছি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি ফোন করো, জানি না আমাদের পরিবারে কার নজর লেগেছে। এরপর অজয় বাবু ডাক্তারকে ফোন করে দেয় এবং কিছু সময় পর ডাক্তার তাদের বাড়িতে আসে। পেশেন্ট কোনো কারণে অনেক বড় শক পেয়েছে, অতিরিক্ত ভয় পেয়ে গেলে, না হলে কোনো খারাপ খবর পেলে এরকমটা হয়। আপনারা কি তাকে কোনো রকম খারাপ খবর শুনিয়েছেন? না ডাক্তার বাবু, এরকম কিছুই হয়নি, সবকিছু তো ঠিকঠাকই ছিল। আমাদের বৌমা কলেজে যাওয়ার জন্য বেরিয়েছিল, তারপর এরকম হয়ে গেল। তাহলে হয়তো সে কোনো রকম ডিপ্রেশনে আছে। এখন আমি একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, তার জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসা করবেন। ডাক্তারবাবু এই বলে সেখান থেকে চলে যায়। ডাক্তারের কথা শুনে কমলা এবং অজয় বাবু চিন্তায় পড়ে যায়। ডাক্তারবাবু বলছিল আমাদের বৌমা ডিপ্রেশনে আছে, কিন্তু তার কেমন ধরনের চিন্তা থাকতে পারে? আমিও কিছু বুঝতে পারছি না অজয়। কলেজে কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করেনি তো? এরকমটা হলে আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। অজয়, কলেজের কোনো ব্যাপার হলে পূজা আগেই আমাদেরকে জানিয়ে দিত। আমি তাকে কলেজের ব্যাপারে অনেকবার জিজ্ঞাসা করেছি, সে বলেছে কলেজের সকলে খুব ভালো। এটা ছাড়া আর কি হতে পারে? পূজার নতুন নতুন বিয়ে হয়েছে, এই সময় রতন তাকে ছেড়ে আলাদা আলাদা জায়গায় ডিউটি করে সময় কাটাচ্ছে। পূজা হয়তো তার কারণেই সবসময় চিন্তিত থাকে, সে হয়তো নিজেকে একা মনে করছে। কমলা,
এবার থেকে তোমাকে পূজার ভালোভাবে খেয়াল রাখতে হবে। তুমি পূজাকে মায়ের মতো ভালোবাসবে এবং বান্ধবীর মতো তার সঙ্গে গল্প করবে। ঠিক আছে, আজ থেকে আমি পূজার বন্ধু হয়ে থাকবো। কিন্তু এখনো পূজার জ্ঞান ফিরছে না কেন? ডাক্তারবাবু বলেছে তার জ্ঞান ফিরতে কিছু সময় লাগবে। চলো আমরা নিজের রুমে যাই, মাঝে মাঝে এসে দেখে যাব। এরপর অজয় এবং কমলা দেবী নিজেদের রুমে চলে যায়। রাত 10টার সময় পূজার জ্ঞান ফেরে এবং জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে পূজা একটি লাল শাড়ি পরে আয়নার সামনে বসে মেকআপ করতে শুরু করে দেয়। পূজা যখন মেকআপ করছিল এমন সময় তার শাশুড়ি সেখানে আসে। আরে পূজা, এত রাতে কোথায় যাওয়ার জন্য তৈরি হচ্ছ? তোমার কি কোনো ফাংশন বা পার্টিতে যাওয়ার আছে? শাশুড়ির বারবার জিজ্ঞাসা করার পরেও পূজা তার কথার কোনো উত্তর দেয় না এবং নিজের বিছানায় গিয়ে বসে পড়ে। বাহ, আজ মেকআপ করে কত ভালো লাগলো। রতন আমাকে এরকম মেকআপ করা অবস্থায় দেখলে অনেক খুশি হয়ে যাবে। কি হয়েছে বৌমা, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? কমলা পূজার এরকম অবস্থা দেখে অনেক দুঃখী হয়ে যায় এবং অজয় বাবুর কাছে গিয়ে বলে, অজয়, আমার পূজাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। সে অন্যরকম ব্যবহার করছে। জানি না আমাদের মেয়েটার কি হয়ে গেল। আমারও পূজাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে কমলা। আমাদের ছেলেটা এখন বাড়িতে নেই, আর এই সময় পূজা এরকম অসুস্থ হয়ে গেল। এভাবে চলতে থাকলে পূজা আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। এখন সে ঘুমিয়ে পড়েছে, তাই তার রুম থেকে চলে এলাম। আমি সেখানে থাকলে তার ঘুম খারাপ হয়ে যেতে পারে। খুব ভালো করেছো, মেয়েটাকে একটু ঘুমোতে দাও। হয়তো ভালোভাবে ঘুম হলে কিছুটা সুস্থ হবে। অজয় এবং কমলা গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দরজার বেল বাজার শব্দ শুনে কমলার ঘুম ভেঙে যায়। কে বারবার দরজার বেল বাজাচ্ছে? বেলের আওয়াজ শুনে পূজার ঘুম ভেঙে যেতে পারে। তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দি। এটা নিশ্চয়ই মালতী আর কবিতার কাজ। তারা সব সময় আমার পূজার পেছনেই পড়ে থাকে। কমলা এসব কথা বলতে বলতে দরজা খোলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে কমলা অবাক হয়ে যায় এবং জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকারের আওয়াজ শুনে অজয় সেখানে চলে আসে। কি হয়েছে কমলা, তুমি সকাল সকাল এত চিৎকার করতে শুরু করে দিলে কেন? এই দেখো অজয়, আমাদের কি হয়ে গেল? আমরা শেষ হয়ে গেলাম অজয়। আমাদের আর কিছুই রইল না। কমলার কথা শুনে অজয় তাকিয়ে দেখে সেখানে রতনের বন্ধু বিক্রম দাঁড়িয়ে রয়েছে। বিক্রমের হাতে রক্তমাখা আর্মির ইউনিফর্ম আছে। না না, আমার ছেলের সঙ্গে কোনো রকম দুর্ঘটনা হতেই পারে না। বিক্রম, আমি তোমার কাছে হাত জোড় করছি, আর এরকম মজা করো না। আমি এসব সহ্য করতে পারবো না। কমলা এসব কথা বলতে বলতে বিক্রমের কাছে যায় এবং তাকে জোরে একটি চড় মেরে দেয়। আমি জানি তুমি আবার আমাদেরকে মিথ্যা কথা বলছো। আমার রতন কোথায়? তাড়াতাড়ি তাকে এখানে ডাকো। সবকিছু শেষ হয়ে গেছে আন্টি। আমি আপনাদেরকে মিথ্যে বলছি না। শত্রু আমাদের উপর আক্রমণ করেছিল এবং তার সঙ্গে লড়াই করতে করতে রতন শহীদ হয়ে গেছে। না না, এটা হতে পারে না। আমাদের রতন মরতে পারে না। তুমি এরকম করে বলো না কমলা। আমাদের রতন মরেনি, সে শহীদ হয়েছে। সে দেশের জন্য প্রাণ দিয়েছে। তুমি কান্নাকাটি করলে আমাদের রতনের অপমান হবে। চুপ করো তুমি। তোমার মন পাথর হতে পারে, কিন্তু আমার নয়। আমি নিজের ছেলেকে শেষবারের মতো দেখতে পারলাম না। আমাদের ছেলেটা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেল। আমি বুঝতে পারছিলাম না এই খবর আপনাদেরকে কিভাবে দেব। অনেক সাহস অর্জন করে এটা বলার জন্য এসেছি। রতনের শেষ চিহ্ন হিসেবে এই পোশাকটা আছে, এটা রেখে দিন। জানি না আমাদের বৌমা এই কথাটা শুনলে তার কি হবে। এমনিতেই সে অসুস্থ, সে আরো বেশি ভেঙে পড়বে। বৌদি কোথায় আঙ্কেল? আরে কমলা, এ ব্যাপারে পূজাকে জানালে চলবে না। তুমি তাড়াতাড়ি গিয়ে পূজার রুমের দরজা বন্ধ করে দাও। সে শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে। অজয়ের কথা শুনে কমলা পূজার ঘরের দরজা বন্ধ করার জন্য যাচ্ছিল। এমন সময় সে দেখে পূজা দূরে দাঁড়িয়ে তাদের সমস্ত কথা শুনে ফেলেছে। এটা দেখে সকলে অবাক হয়ে যায়। এরপর কমলা পূজার কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে। নিজেকে সামলানোর চেষ্টা করো পূজা। আমি তোমাকে ভেঙে পড়তে দেব না। কমলা,
আমাদের পূজা কান্নাকাটি করছে না কেন? তার কি হয়েছে? সে তো এখনো হাসছে। আরে বিক্রম, পূজা এভাবে তোমার দিকে তাকিয়ে হাসছে কেন? তোমরা দুজনে কি আবার আমাদের সঙ্গে মজা করছো? না আন্টি, আমি কোনো রকম মজা করছি না। পূজা কেন এরকম করছে আমি বুঝতে পারছি না। পূজা হয়তো অনেক বড় শখ পেয়েছে। কমলা পূজাকে কাঁদানোর চেষ্টা করে, কিন্তু পূজা কান্নাকাটি করে না। কমলাদের বাড়িতে এরকম চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে আশেপাশের কয়েকজন লোক তাদের বাড়িতে চলে আসে। তোমার ছেলের কথা শুনে অনেক খারাপ লাগলো কমলা। জানি না ঈশ্বর তোমাদেরকে কেমন দিন দেখাচ্ছে। তোমার জোয়ান ছেলে মারা গেল, নিজেকে সামলানোর একটু চেষ্টা করো কমলা। কবিতা কমলাকে সান্ত্বনা দিতে থাকে। অপরদিকে আরতি পূজার কাছে যায়, কিন্তু পূজা সেখান থেকে বিক্রমের কাছে আসে এবং টেবিলের উপরে রাখা রতনের পোশাক হাতে তুলে নেয়। আরে বৌদি, তোমার কি হয়েছে? তুমি এভাবে হাসছো কেন? পূজা বিক্রমের কোনো কথার উত্তর দেয় না এবং রতনের পোশাক নিয়ে তাড়াতাড়ি নিজের রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দেখো না অজয়, আমাদের পূজার কি হয়ে গেল? তোমরা কেউ তাকে সামলাও। তাকে যেতে দাও কমলা। রতন আমাদের ছেড়ে চলে যাওয়ায় যত দুঃখ আমরা পেয়েছি, সে তার থেকেও বেশি দুঃখ পেয়েছে। তার বিয়ের কয়েকদিন হতে না হতেই সে বিধবা হয়ে গেল। আঙ্কেল, আন্টি, আপনারা নিজেকে সামলানোর চেষ্টা করুন। আপনারা ভেঙে পড়লে বৌদিকে দেখার কেউ থাকবে না। বাবা বিক্রম, আমাদের রতনের বিদায়ের ব্যবস্থা করো। রতনের ইউনিফর্ম থেকে আমরা তার অন্তিম সংস্কার করব। অজয় বিক্রমের সঙ্গে রতনের অন্তিম সংস্কারের ব্যাপারে আলোচনা করতে থাকে। অপরদিকে পূজা রতনের পোশাক রেখে তার পাশে ঘুমিয়ে পড়ে। পূজা ঘুমিয়ে ঘুমিয়ে রতনের কথা ভাবতে থাকে। তুমি নিজের মনকে শক্ত করার চেষ্টা করো পূজা। তুমি কান্নাকাটি করলে আমার অনেক খারাপ লাগবে। এবার থেকে সকলে তোমাকে শহীদ আর্মি অফিসারের বউ বলবে। তাতে কি হবে রতন? আমি তো বিধবা হয়ে গেলাম। আরে পাগল মেয়ে, আমার শরীর শেষ হয়েছে, কিন্তু আত্মা এখনো বেঁচে আছে। আমাদের ভালোবাসা চিরকাল থাকবে। পূজা হঠাৎ করে উঠে বিছানার উপরে বসে পড়ে এবং আশেপাশে কোথাও রতনকে দেখতে পায় না। কমলা, তুমি পূজার কাছে গিয়ে রতনের ইউনিফর্মটা নিয়ে চলে এসো। তার শরীর তো আর পাবো না, পোশাক থেকেই অন্তিম কাজ করতে হবে। ঠিক আছে, আমি যাচ্ছি। জানি না পূজা এখন কেমন আছে। এরপর কমলা পূজার রুমের ভেতরে গিয়ে তাকে ডাকাডাকি করতে থাকে। পূজা, আর কতক্ষণ তুমি নিজেকে রুমের ভেতরে বন্ধ করে রাখবে? বাইরে বেরিয়ে এসো। নিজেকে আর আমাদেরকে এভাবে কষ্ট দিও না। কমলার বারবার ডাক দেওয়ায় পূজা রুমের বাইরে বেরিয়ে আসে। পূজা বাইরে আসার সঙ্গে সঙ্গে তাকে দেখে সকলে অবাক হয়ে যায়, কারণ সে রতনের ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিল। কি হয়েছে মা? আপনি আমাকে ডাকছেন কেন? আমাদের রতনের অন্তিম সংস্কার করতে হবে, তাই তোমাকে ডাকছি বৌমা। রতনের শরীর শেষ হয়ে গেছে, তাতে কি হয়েছে মা? আমার কাছে তার আত্মা আছে। পূজার মুখে এরকম কথা শুনে আশেপাশের প্রতিবেশীরা তাকে নিয়ে নানা রকমের কথা বলতে শুরু করে দেয়। তোমরা ভালো করে দেখো মেয়েটা কেমন করে কথা বলছে। স্বামী মারা গেছে, কিন্তু এই মেয়ের একটুও দুঃখ নেই, কেমন হাসি খুশি ভাবে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটার যখন গৃহপ্রবেশ হচ্ছিল আমি তখনই বলে দিয়েছিলাম মেয়েটার চরিত্র মোটেও ভালো নয়। তুমি একদম ঠিক বলছো কবিতা। আজ পর্যন্ত কোনোদিনও এরকম মেয়ে দেখিনি যে নিজের স্বামীর মারা যাওয়াতে এত খুশি থাকে। নিশ্চয়ই মেয়েটার অন্য কারোর সঙ্গে লাইন চলছে। সকলে পূজার ব্যাপারে নানা রকম খারাপ খারাপ কথা বলতে থাকে। এসব দেখে পূজার শাশুড়ি প্রচন্ড রেগে যায়। চুপ করো তোমরা। কারোর ব্যাপারে ভালো কথা যখন বলতে পারো না, তাহলে খারাপ কথাও বলতে হবে না। তোমাদের মতো প্রতিবেশী আমাদের প্রয়োজন নেই। আমাদের এত খারাপ সময়েও তোমরা উল্টোপাল্টা কথা বলছো। আরে কমলা, আমরা কি এমন বললাম? এত বেশি রেগে যাওয়ার মতো তো কিছু বলিনি। তোমরা কি দেখতে পাচ্ছ না আমাদের বৌমায়ের অবস্থা খারাপ? এই সময় তাকে নিয়ে আলোচনা করতে তোমাদের লজ্জা করছে না? অজয় বাবুর কথা শুনে সকল প্রতিবেশীরা নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দেয়। এরপর অজয় বাবু পূজার কাছে যায়। বৌমা, একটু কান্নাকাটি করে নাও, কাঁদলে মন হালকা হয়ে যাবে। এভাবে কান্না আটকে রাখলে তুমি আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ বৌমা, রতনের কথা মনে করে একটু কেঁদে নাও।
আমি বুঝতে পারছি তুমি ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছ। কমলা, তুমি বৌমাকে নিয়ে রুমের ভিতরে যাও আর রতনের জামাটা নিয়ে এসো। এরপর কমলা পূজাকে নিয়ে রুমের ভেতরে যায় এবং কিছু সময় পর পূজা চেঞ্জ করে নিলে রতনের পোশাক নিয়ে নেয়। পোশাক চলে যাচ্ছে তাতে কি হয়েছে? রতনের দেওয়াই স্টার সারা জীবন আমার কাছেই থাকবে, এটা দেখেই আমি রতনকে মনে করব। হ্যাঁ বৌমা, তুমি সারা জীবন এটা নিজের কাছে রেখে দিও, তোমার রতন তোমাকে ছেড়ে কোথাও যায়নি। এরপর কমলা তার স্বামীর হাতে রতনের পোশাক তুলে দেয় এবং কিছু সময় পর সেই পোশাকের মাধ্যমে রতনের অন্তিম সংস্কার করা হয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। পূজা প্রত্যেক দিনই তৈরি হয়ে খুশি মনে বাড়ির ভেতরে ঘোরাঘুরি করত। তার এরকম অবস্থা দেখে কমলা এবং অজয় অনেক দুঃখী হয়ে যায়। পূজাকে নিয়ে আমার অনেক চিন্তা হয় কমলা, সে সব সময় একা একা থাকে, মাঝে মাঝে এক জায়গায় বসে রতনের কথা চিন্তা করতে থাকে। হ্যাঁ অজয়, আমিও পূজাকে নিয়ে অনেক চিন্তিত, জানি না কিভাবে তাকে এই দুঃখ থেকে বার করব। মেয়েটাকে এভাবে দেখে আমার অনেক কষ্ট হয়। পূজা আস্তে আস্তে নিজেকে শেষ করে ফেলছে, তার জন্য আমাদেরকে কিছু ভাবতে হবে। হ্যাঁ অজয়, তুমি কিছু একটা করো, আমি চাই না ছেলেটার মতো আমাদের মেয়েটাও আমাদেরকে ছেড়ে চলে যাক। তারা দুজনে বসে পূজার ব্যাপারে কথা বলছিল। এমন সময় বিক্রম তাদের বাড়িতে আসে। আঙ্কেল, আন্টি, বৌদি কোথায়? তাকে কোথাও দেখতে পাচ্ছি না। সে নিজের রুমে আছে, আমাদের কারোর সঙ্গে কথা বলছে না। তুমি একবার গিয়ে দেখো না, যদি তাকে কথা বলাতে পারো তাহলে খুব ভালো হবে। এরপর বিক্রম পূজার রুমে যায় এবং সেখানে গিয়ে দেখে পূজা বিছানায় বসে কিছু চিন্তা করছে। আরে বৌদি, তুমি এখানে চুপ করে বসে আছো? আমি কখন থেকে তোমাকে ডাকাডাকি করছিলাম। বিক্রম পূজার সঙ্গে কথা বলার এবং তাকে হাসানোর চেষ্টা করে, কিন্তু পূজা তার কথার কোনো উত্তর দেয় না। এভাবেই বিক্রম প্রত্যেক দিনই পূজাদের বাড়িতে আসতো এবং পূজার সঙ্গে কথা বলার চেষ্টা করত। এরকমই একদিন রতনের বাবা মা যখন হলরুমে বসেছিল এমন সময়। আচ্ছা কমলা, বিক্রমকে তোমার কেমন লাগে? বিক্রমের জন্য রতনকে হারিয়ে ফেলার দুঃখ কিছুটা কম হয়েছে। সে যেভাবে প্রত্যেকদিন আসা যাওয়া করে, আমার মনে হয় আমাদের রতন এই বাড়িতেই ঘোরাফেরা করছে। ওসব কথা ঠিক আছে, কিন্তু আমি জানতে চাইছি বিক্রম আমাদের পূজার জন্য কেমন। এটা তুমি কি বলছো অজয়? পূজা তো রতনের স্ত্রী। রতন মারা গেছে, এবার কি পূজা সারা জীবন তার বিধবা হয়ে থাকবে? আমাদেরকে রতনের বাবা মা হওয়ার জায়গায় পূজার বাবা মা হয়ে একবার ভেবে দেখা দরকার। তুমি একদম ঠিকই বলেছ অজয়, পূজা আমাদের মেয়ে, তার ব্যাপারে আমাদেরকেই ভাবতে হবে। ঠিক আছে, এবার বিক্রম বাড়িতে এলে আমি তার সঙ্গে আমাদের পূজার বিয়ের কথা বলবো। অজয় এবং কমলা নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় পূজার রুম থেকে একটি চিৎকারের আওয়াজ শুনে তারা তাড়াতাড়ি সেখানে পৌঁছায়। তারা দুজনে পূজার রুমে গিয়ে দেখে পূজা হাসতে হাসতে রুমের ভেতরে ছোটাছুটি করছে। রতন, আজ আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার গায়ে রং লাগিয়ে দিলে কেন? দাঁড়াও দাঁড়াও, বলছি এক্ষুনি তোমাকে। দেখো না অজয়, আমাদের মেয়েটা কেমন হয়ে গেছে। রতনের ভালোবাসায় সে পাগল হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি আমাদেরকে পূজার বিয়ে দিতে হবে। তুমি ঠিক বলেছ, আশেপাশের লোকেরা কি বলবে এসব নিয়ে ভাবলে চলবে না, আমাদেরকে শুধু পূজার ব্যাপারে ভাবতে হবে। তুমি আজই বিক্রমের সঙ্গে কথা বলে নাও, একটু পরেই হয়তো সে চলে আসবে। এরপর দুজনে হলরুমে বসে বিক্রমের আসার অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর বিক্রম বাড়িতে এলে অজয় তাকে সঙ্গে নিয়ে নিজের রুমে যায়। বাবা বিক্রম, রতন চলে যাওয়ার পর থেকে তুমি নিজের ছেলের মতো আমাদের পাশে দাঁড়িয়েছো, কিন্তু আজ আমার কিছু বলার আছে। হ্যাঁ আঙ্কেল, বলুন না। তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো, কিন্তু এত কিছু করার পরেও তুমি আমার ছেলের জায়গা নিতে পারোনি। এসব কিছুর আসল কারণ আমি জানতে পেরে গেছি। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারলাম না আঙ্কেল। আপনি কি জানতে পেরেছেন? আমার মনে হচ্ছে এবার আমাকে এখান থেকে চলে যাওয়া দরকার। বিক্রম এই বলে ভয়ে ভয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে অজয় বাবু বলে, আমার কথা শুনে যাও বিক্রম,
তুমি কি আমাদের মেয়ে পূজাকে বিয়ে করতে পারবে? পূজার এরকম অবস্থা আমরা আর দেখতে পাচ্ছি না। অজয় বাবুর মুখে এরকম কথা শুনে বিক্রম আবার তার কাছে ফিরে আসে। পূজাকে বিয়ে করার কথা শুনে বিক্রম মনে মনে অনেক খুশি হয়। তুমি এখনো আমার কথার উত্তর দাওনি। তুমি কি পারবে আমাদের পূজাকে নিজের জীবন সঙ্গী বানাতে? হ্যাঁ আঙ্কেল, আমি অবশ্যই পারবো। আমি পূজাকে বিয়ে করে অনেক সুখে রাখবো। আচ্ছা আঙ্কেল, আমি কি একবার পূজা বৌদির সঙ্গে দেখা করতে পারি? সে নিজের রুমে আছে, তুমি গিয়ে দেখা করে নাও। এরপর বিক্রম পূজার রুমে চলে যায়। বিক্রম সেখানে গিয়ে দেখে পূজা দাঁড়িয়ে দাঁড়িয়ে রতনের কথা চিন্তা করছে। বিক্রম ধীরে ধীরে তার কাছে যায় এবং পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। আরে রতন, তুমি চলে এসেছো? আমি জানতাম তুমি ঠিক আসবে। এবার আমাদের দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না। তুমি একদম ঠিক বলেছো পূজা। আমরা দুজন সারা জীবন একসঙ্গে থাকবো, কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। বিক্রমের কথা শোনার পর পূজা তার দিকে তাকায়। পূজা নিজের সামনে বিক্রমকে দেখে প্রচন্ড রেগে যায় এবং তাকে জোরে একটি থাপ্পড় মেরে দেয়। বিক্রম, তুমি এখানে কি করছো? আমার কাছ থেকে দূরে সরে যাও। তুমি কি ভুলে গেছো যে আমি তোমার বৌদি? পূজা, আমরা দুজনে একটা নতুন জীবন শুরু করব। তুমি নিজের পুরানো সময়ের কথাগুলো ভুলে যাও। সেগুলো মনে রাখলে তুমি দুঃখ ছাড়া আর কিছু পাবে না। বিক্রম যখন পূজাকে এ সমস্ত কথা বলছিল, এমন সময় পূজার শাশুড়ি এবং শ্বশুর মশাই সেখানে চলে আসে। পূজা, আমরা বিক্রমের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে 1 সপ্তাহ পর তোমাদের বিয়ে হবে। শাশুড়ির মুখে এরকম কথা শুনে পূজা অবাক হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায় এবং বাড়িতে বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। কমলা দেবী যখন বাড়ির কাজে ব্যস্ত ছিল, এমন সময় পূজা তার কাছে যায়। মা, আপনারা আমার সঙ্গে কেন এরকম করছেন? রতন যখন বাড়ি ফিরবে তখন আমাকে অন্য কারোর বউ হিসেবে দেখলে সহ্য করতে পারবে না। রতন আর বেঁচে নেই পূজা। তুমি বারবার তাকে নিয়ে চিন্তা করা ছেড়ে দাও। সে আর কোনোদিনও ফিরে আসবে না। মা, আমি বিক্রমকে বিয়ে করতে চাই না। আমি যেমন আছি তেমন ভাবে সারা জীবন কাটিয়ে নিতে পারবো। পূজা, এখন তোমার সারা জীবন পড়ে রয়েছে। আমি তোমাকে এভাবে কষ্ট পাওয়ার জন্য ছেড়ে দিতে পারবো না। বিক্রমের সঙ্গে বিয়ে করলে তবেই তুমি নতুন ভাবে জীবন শুরু করতে পারবে। এই বিয়েটা তোমাকে করতেই হবে। পূজা নিজের শাশুড়িকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কমলা দেবী তার কোনো কথাই শোনে না। এরপর পূজা নিজের রুমের ভেতরে চলে যায় এবং ভেতর থেকে দরজা বন্ধ করে নেয়। রতন, আমি শুধু তোমার। আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি জানি তুমি আশেপাশেই কোথাও আছো। আমার সামনে এসো, না হলে আমি ছুরি দিয়ে হাত কেটে নেব। পূজা এসব কথা ভাবতে ভাবতে রুমের ভেতরে রতনকে দেখতে পায়। এটা তুমি কি করতে যাচ্ছিলে পূজা? তুমি অনেক সাহসী মেয়ে। তুমি এভাবে নিজের জীবন শেষ করতে পারো না। তাহলে আমি কি করব রতন? মা জোর করে বিক্রমের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছে। সকলে বলছে তুমি আর বেঁচে নেই। সকলে যা বলছে বলতে দাও। তুমি শুধু নিজের মনের কথা শোনো। এভাবে জীবন শেষ করে দিলে তুমি সমস্যার সমাধান পাবে না পূজা। তাহলে আমি কি করব? তুমি আমাকে বলে দাও রতন। পূজা এই বলে চারিদিকে তাকিয়ে দেখে, কিন্তু রতনকে কোথাও দেখতে পায় না। অপরদিকে কমলা দেবী যখন বিয়ের আয়োজনগুলো দেখছিল, এমন সময় তার প্রতিবেশী কবিতা ও আরতি বাড়ির ভেতরে আসে। কবিতা আর আরতি, তোমরা যদি আবার কোন রকম খারাপ কথা বলতে এসে থাকো তাহলে এখান থেকে চলে যাও। একবার এই বিয়েটা হয়ে যাক, তারপর তোমাদের সমস্ত রকমের অপমান আমি সহ্য করে নেব। আরে কমলা, আমরা তোমার শত্রু নয়। আজ আমরা উল্টোপাল্টা কথা বলতে এখানে আসিনি। আমরা আমাদের পূজাকে সাজানোর জন্য এখানে এসেছি। কবিতা একদম ঠিকই বলছে। কমলা, তুমি আমাদের এলাকায় একটা নতুন কাজ করে দেখালে। তোমার জন্য এখানকার বাকি মহিলারা তাদের বৌমাকে নিজের মেয়ের মতো ভাবতে শুরু করবে। আরে কমলা, তোমার বৌমা অনেক লাকি যে তোমার মতো শাশুড়ি পেয়েছে। তুমি পরের মেয়েকে ভালোবাসা দিয়ে নিজের মেয়ে বানিয়ে নিলে। এরপর কবিতা এবং আরতি পূজার রুমে চলে যায়। কিছু সময় পর পূজার শাশুড়ি এবং শ্বশুর মশাই যখন হল রুমে দাঁড়িয়ে ছিল, এমন সময় বিক্রম তাড়াহুড়ো করে সেখানে আসে। আন্টি, আমি একটা কথা বলার জন্য এসেছি। আপনাদেরকে আমার একটা শর্ত মানতে হবে, তবেই আমি বিয়েটা করব। কি হয়েছে বাবা বিক্রম? আমাদের থেকে কোনো ভুল হয়ে গেছে?
আজ তোমাদের বিয়ে, তুমি কোন শর্তের কথা বলছো? বিয়ের পর পূজা আমার বউ হয়ে আমার সঙ্গে চলে যাবে, কিন্তু তারপর আপনাদের কি হবে? তাই আমি চাইছি পূজাকে বিয়ে করে আমি এখান থেকে যাব না, আমি আপনাদের ছেলে হয়ে এখানেই থাকবো। বিক্রমের কথা শুনে অজয়বাবু এবং কমলা অনেক খুশি হয়ে যায়। অপরদিকে কবিতা এবং আরতি পূজার রুমে গিয়ে নিজেদের মধ্যে কিছু কথা বলতে থাকে। আরতি, আমরা যে কাজটার জন্য এখানে এসেছিলাম, এবার তাড়াতাড়ি সেই কাজটা করে ফেলো। কাজটা করে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়তে হবে, না হলে কেউ আমাদের উপর সন্দেহ করে ফেলতে পারে। এরপর আরতি পূজার কাছে যায় এবং তার কানে কানে কিছু কথা বলে আরতির সঙ্গে পূজা রুম থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে বিক্রম অন্য একটি রুমে তৈরি হতে হতে কিছু ভাবতে থাকে। আমাকে ক্ষমা করে দিস রতন, আমি কোনোদিন তোর জায়গা নিতে পারতাম না, তাই বাধ্য হয়ে তোকে আমার জায়গা থেকে সরাতে হলো। আমি পূজাকে বৌদি বলতে বলতে বিরক্ত হয়ে গিয়েছিলাম। পূজা যখন তোর কাছাকাছি থাকতো তখন আমার রাগ হতো, আমি দূরে দাঁড়িয়ে সবকিছু দেখতাম আর মনে মনে জ্বলে উঠতাম। বিক্রম দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা ভাবতে থাকে এবং ভাবতে ভাবতে বিছানায় গিয়ে বসে পড়ে। আমি সব সময় ভাবতাম সেদিন কবে আসবে যখন আমি পূজাকে সারা জীবনের জন্য নিজের করে নেব। পূজা যখন ঘুমিয়ে থাকবে আমি তার মাথায় হাত বুলিয়ে দেব। পূজার জন্য আমার ভালোবাসা বাড়তে বাড়তে পাগলামিতে পরিণত হয়েছিল। থাক, ওসব কথা ভেবে আর লাভ নেই, আমার এবং পূজার মধ্যে আর কেউ আসতে পারবে না। এরপর বিক্রম রুমের বাইরে বেরিয়ে আসে এবং মণ্ডপের কাছে যায়। কিছু সময় পর পূজাও রুম থেকে বেরিয়ে আসে এবং বিক্রমের কাছে এসে দাঁড়ায়। পূজা সেখানে দাঁড়ানোয় আরতি এবং কবিতা তার মুখের দিকে তাকিয়ে থাকে। রতন, আমি এই জায়গাতেই তোমার সঙ্গে বিয়ে করেছিলাম, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? তুমি আমার সঙ্গে ধোঁকা করেছো রতন, তুমি আমাকে ঠকিয়েছো। এভাবে কান্নাকাটি করো না পূজা, আজ তুমি নতুন ভাবে নিজের জীবন শুরু করতে চলেছো, তোমাকে এবার পুরানো কথাগুলো ভুলে যেতে হবে। পূজা কান্নাকাটি করতে করতে নিজের রুমের ভেতরে চলে যায়। কমলা তাকে ডাকার জন্য যাচ্ছিল, এমন সময় আরতি এবং কবিতা তাকে থামিয়ে দেয়। অপরদিকে পূজা রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে নেয়। আরে তোমরা আমাকে যেতে দাও, পূজাকে ডেকে আনতে হবে। না কমলা, পূজাকে ডাকতে হবে না, এতদিন পর্যন্ত তোমার যেটা ঠিক মনে হয়েছে তুমি সেটাই করেছো, কিন্তু এখন পূজাকে একা ছেড়ে দেওয়াটাই বেশি ভালো হবে। আপনারা সবাই চুপ করুন, বিয়ের দিনে এত রকমের নাটক হচ্ছে কেন? আমি নিজে গিয়ে পূজাকে ডেকে আনছি। বিক্রম এই বলে দরজা ভেঙে পূজার রুমের ভেতরে চলে যায়। বিক্রম সেখানে গিয়ে দেখে পূজা রুমের ভেতরে নেই। আরে, পূজা তো এখানে নেই, মনে হচ্ছে সে জানলা থেকে পালিয়ে গেছে। উফ, এত কিছু করার পরেও সব খারাপ হয়ে গেল। পূজা এভাবে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় বিক্রম প্রচন্ড রেগে যায়। অপরদিকে পূজার পালিয়ে যাওয়ার কথা শুনে কবিতা এবং আরতি কমলাদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। শেষমেশ আমাদের কাজটা হয়ে গেল। তুমি একদম ঠিকই বলেছো কবিতা, কমলা মেয়ের ভালোবাসায় পাগল হয়েছিল, তাই সে কোনোদিনও এটা বুঝে উঠতে পারতো না। আমাদের কপাল ভালো যে পূজা আমাদের কথাগুলো বিশ্বাস করে নিয়েছে। কবিতা এবং আরতি এসব কথা বলতে বলতে পূজাকে বলা তাদের কথাগুলো ভাবতে থাকে। পূজা, তুমি এই বিয়ে না করে বাড়ি থেকে পালিয়ে যাও। আজ আমরা বিক্রমকে কিছু কথা বলতে শুনেছি, সে বলছিল যে কোনো ভাবেই হোক না কেন সে তোমাকে নিজের বউ করবেই। আমাদের বিশ্বাস যে বিক্রম ভালো ছেলে নয়, তুমি তাকে বিয়ে করো না। আরতি এবং কবিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবতে থাকে। অপরদিকে পূজা রাস্তার উপর থেকে হাঁটছিল। রতন, আমার বিশ্বাস যে তোমার কিচ্ছু হয়নি, যে কোনো ভাবে হোক না কেন আমি তোমাকে ঠিক খুঁজে বার করব। পূজা এসব কথা ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তাকে অজ্ঞান অবস্থায় দেখে কয়েকজন মানুষ তাকে নিয়ে চলে যায়। অপরদিকে কমলাদের বাড়িতে হঠাৎ করে পূজা কোথাও চলে যাওয়ায় তাদের উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে। আঙ্কেল, আন্টি, এসব কি হচ্ছে এখানে? আপনাদের বৌমা এভাবে হঠাৎ করে পালিয়ে গিয়ে আমার মান সম্মান শেষ করে দিয়েছে। এবার আমি কিভাবে সবাইকে মুখ দেখাবো? বিক্রমের কথা শুনে অজয়বাবু এবং কমলা চুপ করে দাঁড়িয়ে থাকে। বিক্রম তাদেরকে আরো উল্টোপাল্টা কথা বলছিল। এমন সময় দরজার বেল বেজে ওঠে। গিয়ে দেখুন, হয়তো আপনাদের আদরের বৌমা ফিরে এসেছে। সে না ফিরলে আমার মান সম্মান থাকবে না।
বিক্রমের কথা শুনে কমলা গিয়ে দরজা খোলে এবং দরজা খোলার সঙ্গে সঙ্গে সে অবাক হয়ে যায়, কারণ সেখানে রতন আহত অবস্থায় দাঁড়িয়েছিল। আরে রতন, তোর এরকম অবস্থা কি করে হলো? হ্যাঁ মা, আমি তোমাদের সবকিছু বলবো। বাবা রতন, তুই আগে ভিতরে এসে বস, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে অজ্ঞান হয়ে যাবি। এরপর রতন বাড়ির ভেতরে চলে আসে এবং সোফার উপরে বসে পড়ে। রতন বাড়ির ভেতরে বিক্রমকে দেখার সঙ্গে সঙ্গে বলে, বিক্রম, তুই এখানে কেন? বাবা রতন, তুই না থাকায় বিক্রম আমাদের অনেক খেয়াল রেখেছে। সে ছেলের মতো সবসময় আমাদের পাশে ছিল, এমনকি বৌমাকে অসহায় অবস্থায় দেখে তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছিল। তোর বাবা একদম ঠিকই বলছে রতন, এবার থেকে আমাদের দুটো ছেলে হয়ে গেল। তার মানে আমি ঠিক সময় না এলে বিক্রম যেটা ভেবেছিল সেটাই হয়ে যেত। কি হয়েছে রতন, তুই এভাবে বলছিস কেন? আমরা তো জানতাম না যে তুই বেঁচে আছিস। আমরা জানলে কোনোদিন বিক্রম আর পূজার বিয়ের আয়োজন করতাম না। বাবা, তোমরা একটা কথা জানো না, আমাকে যে মারার চেষ্টা করেছিল সেটা অন্য কেউ নয়, সেটা এই বিক্রম। রতন যখন এসব কথা বলছিল এমন সময় তাদের প্রতিবেশী আরতি এবং কবিতা সেখানে চলে আসে এবং রতনের কথা শুনে অবাক হয়ে যায়। কবিতা, আমি তোমাকে আগেই বলেছিলাম এই ছেলেটা ভালো নয়, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আজ আমার কথাটাই সত্যি হয়ে গেল। তুমি একদম ঠিকই বলেছ আরতি। আরে রতন, তোমার এই বন্ধুটা প্রথম থেকেই পূজার উপরে নজর রেখেছিল। এটা আমি খুব ভালো করে জানি আন্টি। আচ্ছা বাবা মা, তোমরা এবার শোনো, আমি যখন যুদ্ধে গিয়েছিলাম তখন কি হয়েছিল। রতন এই বলে তার যুদ্ধের কথা শোনাতে শুরু করে। রতন বাকি অফিসারদের সঙ্গে যখন যুদ্ধ করছিল এমন সময় বিক্রম তাকে নিয়ে একটি ফাঁকা জায়গায় যায় এবং তাকে সেখানে গুলি করে দেয়। এটা তুই কেন করলি বিক্রম? তুই তো আমার বন্ধু। এ সব কিছু আমি পূজার জন্য করেছি। তুই জানিস না পূজাকে পাওয়ার জন্য আমি কেমন পাগল হয়ে আছি। আমি সব সময় পূজাকে তোর কাছাকাছি দেখে পাগল হয়ে যাচ্ছিলাম। এবার তোর জায়গা আমি নেব। আমি পূজাকে বিয়ে করব। তোকে এই পৃথিবী থেকে যেতেই হবে রতন, তোকে এই পৃথিবী থেকে যেতেই হবে। বিক্রম এই বলে রতনকে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। কিছু সময় পর গ্রামের কয়েকজন মানুষ রতনকে দেখতে পায় এবং তার চিকিৎসা করে। দেখেছিস তো বিক্রম, তোর এত চেষ্টা করার পরেও তুই আমার কোনো ক্ষতি করতে পারলি না। এমনকি পূজাকে বিয়ে করার স্বপ্ন তোর পূরণ হলো না। তোদের এত নাটক দেখে আর থাকা যাচ্ছে না, আমি এখন চলে যাচ্ছি, পরে তোর ব্যবস্থা করব। বিক্রম এই বলে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল এমন সময় বাড়ির ভেতরে পুলিশ চলে আসে এবং বিক্রমকে অ্যারেস্ট করে নেয়। ছেড়ে দাও আমাকে, আমাকে যেতে দাও। তোমার মতো দেশদ্রোহী আর খুনের অপরাধীকে এত সহজে ছাড়া যাবে না। আমাদের সঙ্গে চলো, এবার তোমার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এই বলে বিক্রমকে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর অজয় বাবু বলে, না জেনে আমরা অনেক বড় সর্বনাশ করতে যাচ্ছিলাম। আজ বিক্রম এবং পূজার বিয়ে হয়ে গেলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারতাম না। ওসব কথা ভুলে যাও অজয়, এবারে নতুন ভাবে আমাদেরকে জীবন শুরু করতে হবে, আর আমাদের জীবনে কোনো দুঃখ থাকবে না। কিন্তু মা, পূজা কোথায়? তাকে দেখতে পাচ্ছি না কেন? জানি না সে কোথায়। বিক্রমকে বিয়ে না করার জন্য সে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কমলা যখন রতনকে এ সমস্ত কথা বলছিল এমন সময় কবিতা এবং আরতি তাদের কাছে এগিয়ে আসে। আরে কমলা, আমরাই পূজাকে বিক্রমের ব্যাপারে সমস্ত কথা জানিয়ে দিয়েছিলাম। আমাদের কথাতেই পূজা বাড়ি ছেড়ে চলে গেছে। বিক্রমের আসল চেহারার ব্যাপারে তোমাকে জানালে তুমি কোনোদিনও বিশ্বাস করতে না, তাই বাধ্য হয়ে পূজাকে সব কথা জানিয়ে দিতে হলো। জানি না সেই অসহায় মেয়েটা এখন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। জানি না জীবনে আর কত কিছু দেখতে হবে। পূজা এতদিন পর্যন্ত বাড়িতে ছিল, কিন্তু যখন আমার ফিরে আসার সময় হলো তখনই আমাকে খোঁজার জন্য সে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। সে যেখানেই থাকুক না কেন, আমি তাকে খুঁজে বার করব। এরপর রতন পূজার খোঁজ করতে বেরিয়ে পড়ে। অপরদিকে পূজাও বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতে থাকে। পূজা গ্রামের একটি ছোট বাড়ি ভাড়া নিয়ে সেখানেই থাকতে শুরু করে দেয় এবং প্রত্যেক দিন রতনের খোঁজ করতে থাকে। এইভাবেই দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। গ্রামের সকলে তাকে নিয়ে নানা রকমের কথা বলতে শুরু করে। এই মেয়েটা কতদিন থেকে নিজের স্বামীর খোঁজ করছে,
জানি না এর স্বামী আদেও বেঁচে আছে কি বেঁচে নেই। এভাবেই চলতে থাকলে মেয়েটা তো পাগল হয়ে যাবে। সেরকম কোনোদিনও হবে না চন্দনা। এই মেয়েটাকে বিপদ থেকে উদ্ধার করতে খুব তাড়াতাড়ি কেউ আসতে চলেছে। তোমার কথা আমি বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাইছো? আরে আমি বলতে চাইছি এই মেয়েটা গর্ভবতী, খুব তাড়াতাড়ি সে মা হতে চলেছে। আপনারা যা বলছেন সেটা কি সত্যি? আরে হ্যাঁ পূজা, আমরা একদম ঠিকই বলছি। যে হারিয়ে গেছে তাকে খোঁজা বন্ধ করে দাও। যে আসতে চলেছে এবারে তার জন্য তোমাকে বাঁচতে হবে। মহিলাদের কথা শুনে পূজা অনেক খুশি হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এবং পূজা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। পূজা তার মেয়ের সঙ্গে যেমন তেমন ভাবে জীবন কাটাতে থাকে। অপরদিকে রতন একইভাবে পূজার খোঁজ করতে থাকে। কি হয়েছে রতন, পূজার কোনো খবর পাওয়া গেল? না, তার ব্যাপারে কিছুই জানা যায়নি। জানি না আমাদের মেয়েটা কেমন আছে। সে এখনো পর্যন্ত বেঁচে আছে কি নেই সেটাও বুঝতে পারছি না। ধীরে ধীরে আমিও হতাশ হয়ে যাচ্ছি। আমার সব সময় মনে হচ্ছে তার কোনো বিপদ হয়ে গেছে। মা, তুমি এরকম উল্টোপাল্টা কথা বলছো কেন? যখন তোমরা সবাই বিশ্বাস করে নিয়েছিলে যে আমি আর বেঁচে নেই, তখন একমাত্র পূজা ছিল যে ভেবেছিল আমি বেঁচে আছি। সে কোনোদিন আমাদের ভালোবাসাকে হারতে দেয়নি। পূজা সবার কথা উপেক্ষা করে আমাকে খোঁজার জন্য বেরিয়ে পড়লো, আর তুমি এখন বলছো আমি তাকে খোঁজা বন্ধ করে দেব? তুই আমার কথা বুঝতে পারছিস না রতন। আমি বলতে চাইছি। না মা, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি পূজাকে খোঁজা বন্ধ করব না। যতদিন পর্যন্ত আমি তাকে খুঁজে পাবো না ততদিন পর্যন্ত আমি তার খোঁজ করতে থাকবো। বাবা রতন, আমি যা বলছি তোর ভালোর জন্যই বলছি। তুই কতদিন পর্যন্ত এভাবে পাগল হয়ে তার খোঁজ করবি? আশেপাশের লোকেরা এবারে তোকে নিয়ে নানা রকমের কথা বলতে শুরু করে দিয়েছে। সবাই তোর ব্যাপারে আলোচনা করে হাসাহাসি করে। যতদিন পর্যন্ত আমার পূজাকে খুঁজে পাবো না ততদিন আমি এরকমই থাকবো। তাকে খোঁজ করা থেকে কেউ আমাকে আটকাতে পারবে না মা। কিন্তু রতন। অনেক হয়েছে কমলা, এবার তুমি চুপ করো। তুমি নিজের ছেলের ভালোবাসায় পাগল হয়ে বৌমায়ের ব্যাপারে ভুলে যাচ্ছ কেন? রতন যা করছে ঠিক করছে, তাকে আটকানোর চেষ্টা করো না। এভাবেই দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়, কিন্তু পূজার ব্যাপারে কোনো খবর পাওয়া যায় না। অপরদিকে পূজার মেয়ে 5 বছরের হয়ে যায়। পূজা নিজের মেয়ের সঙ্গে গ্রামের সেই ছোট বাড়িতে জীবন কাটাচ্ছিল। আরে পিঙ্কি, তুই সারাদিন বাইরে ঘুরে বেড়াস কেন? তোকে কতবার বলেছি সবসময় বাড়িতেই থাকবি। তুই বাইরে বাইরে থাকলে আমার অনেক চিন্তা হয়। মা, আমি বড় হয়ে আর্মি অফিসার হব, তাই বন্ধুদের সঙ্গে যুদ্ধের খেলা করি। কি বললি? আর্মি অফিসার হতে চাস? এটা তো খুব ভালো কথা। আমিও তোকে আর্মিতেই দেখতে চাই। আচ্ছা মা, এবারে আমাকে বাইরে যেতে হবে, আমার বন্ধুরা অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি চলে আসিস, না হলে কিন্তু বাড়িতে ঢুকতে দেব না। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি তাহলে। পূজার মেয়ে পিঙ্কি এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে রতন পূজার খোঁজ করতে করতে তাদের গ্রামে এসে পৌঁছায়। পূজার খোঁজ করতে করতে 6 বছর পার হয়ে গেল, এখনো তার সন্ধান পাওয়া গেল না। আর কয়েকদিনের মধ্যে যদি তার খোঁজ না পাওয়া যায় তাহলে আমি সারা জীবনের জন্য এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যাব। এখানে থাকলে সব সময় পূজার কথাই মনে পড়বে। রতন এসব কথা ভাবতে ভাবতে একটি গাছের তলায় গিয়ে বসে পড়ে। রতন সেখানে বসে পূজার কথা চিন্তা করছিল, এমন সময় পিঙ্কি তার কাছে যায়। বন্ধুরা, এই দেখো, আমাদের গ্রামে একজন নতুন মানুষ এসেছে। নিশ্চয়ই এই লোকটা আমাদের উপর হামলা করতে চায়। আঙ্কেল, তোমার কাছে যত অস্ত্র আছে আমাদেরকে দিয়ে দাও, না হলে আমরা তোমাকে আটক করে রাখবো। পিঙ্কির কথা শুনে রতন অনেক খুশি হয়ে যায় এবং তার কাছে গিয়ে বলে, তুমি তো অনেক মিষ্টি মিষ্টি কথা বলো। তোমাকে এই কথাগুলো কে শিখিয়েছে? এই কথাগুলো আমাকে কেউ শেখায়নি। আমার বাবা আর্মিতে ছিল, আর আমিও বড় হয়ে আর্মি হতে চাই, তাই এখন থেকেই প্র্যাকটিস করছি। কি বললে? তোমার বাবা আর্মিতে ছিল? হয়তো আমি তোমার বাবাকে চিনবো। আমিও আর্মিতে আছি। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম রতন। এক যুদ্ধে যাওয়ার পর থেকে বাবা নিখোঁজ হয়ে গেছে। পিঙ্কি এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে তার কথা শুনে রতন অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটা বলল তার বাবার নাম রতন, সে নাকি যুদ্ধে নিখোঁজ হয়ে গেছে। মেয়েটা আমার ব্যাপারে কথা বলছে না তো?
আমার তো মনে হচ্ছে সেটা আমার মেয়ে। রতন দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা ভাবছিল। অপরদিকে পিঙ্কি বাড়ি ফিরে তার মায়ের কাছে যায়। মা, আজ খেলাধুলা করার সময় একটা আঙ্কেল বাবার ব্যাপারে জিজ্ঞাসা করছিল। আঙ্কেল বলছিল সেও নাকি আর্মিতে আছে। তাই নাকি? আমাদের এই গ্রামে তো কোনো আর্মি অফিসার নেই। সেই লোকটা কোথায়? একটা গাছের নিচে বসেছিল, হয়তো এখন পর্যন্ত বাড়ি চলে গেছে। তাকে বাড়িতে নিয়ে আসতে হতো, হয়তো তার কাছ থেকে তোর বাবার ব্যাপারে কোনো খবর পাওয়া যেত। চল একবার সেখানে গিয়েই দেখি। পূজা এই বলে পিঙ্কিকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে রতন দাঁড়িয়ে পিঙ্কির ব্যাপারে ভাবতে থাকে। সে বাচ্চা মেয়েটা কোথায় গেল? তাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? এবার এই গ্রামে তাকে কোথায় খুঁজবো? আমার মন বারবার বলছে সেটা আমার মেয়ে। পূজা হয়তো এই গ্রামেই আছে। এত কাছাকাছি আসার পর আমি পূজাকে হারাতে চাই না। রতন দাঁড়িয়ে সমস্ত কথা ভাবছিল। এমন সময় পেছন থেকে কেউ তার কাঁধে হাত দেয়। এরপর রতন ফিরে তাকায় এবং সঙ্গে সঙ্গে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ তার পেছনে পূজা দাঁড়িয়েছিল। পূজা, শেষমেশ আমি তোমার খোঁজ পেয়ে গেলাম। এত বছর থেকে প্রতিদিন আমি তোমার খোঁজ করছিলাম, আজ আমার চেষ্টা সফল হলো। আমিও অনেকদিন থেকে তোমার খোঁজ করছি রতন। আজ ভাগ্য আমাদেরকে আবার এক করে দিল। প্রথম থেকেই আমার বিশ্বাস ছিল যে একদিন তুমি অবশ্যই ফিরে আসবে। হ্যাঁ পূজা, শুধুমাত্র তোমার বিশ্বাসের কারণে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। চলো এবার আমরা বাড়ি ফিরে যাই। এরপর রতন পূজা এবং পিঙ্কিকে সঙ্গে নিয়ে তাদের বাড়ি ফিরে যায়। সকলে তাদেরকে ফিরে আসতে দেখে অনেক খুশি হয়ে যায়। আরে বৌমা, তুমি ফিরে এসেছো? আজ এত বছর পর আমাদের পরিবারের সবাই এক হয়ে গেল। আরে কমলা, এই দেখো সাথে আমাদের নাতনিও আছে। এবার থেকে আমাদের সুখের দিন চলে এসেছে। সত্যি বৌমা, শুধুমাত্র তোমার আর রতনের বিশ্বাসের কারণে আমাদের পরিবার আবার এক হতে পেরেছে। আমি প্রার্থনা করব এবার থেকে আমাদের পরিবারে যেন আর কোনো রকম দুঃখ না আসে। এরপর থেকে তারা সকলে মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।